বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, কনফিডেন্স একাডেমিক স্কুল, দেওলা, টাঙ্গাইল। আজকে আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। আজকে আমরা গতি সম্পর্কে যাবতীয় সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পার্ট ওয়ান আমরা নিয়েছি, এবার পার্ট টুতে আমরা যাবতীয় সংজ্ঞা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টলি আমরা যে সংজ্ঞাটা দেখব, দূরত্ব। এখন দূরত্ব বলতে আমরা কি বুঝি? গতির ক্ষেত্রে দূরত্বটা আমাদের খুবই প্রয়োজন। দূরত্বটা কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। দূরত্ব হচ্ছে যে কোনো দিকে বস্তুর, সংজ্ঞাটা কি? যে কোনো দিকে বস্তুর, যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে, পার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্বর ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। তাহলে কি লিখলাম? যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। দিকটা আমার যে কোনো দিক হতে পারে। একটা বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। এখন এটা যে কোনো দিকেই হতে পারে। যেমন আমরা এ অবস্থান থেকে এই বি অবস্থানে এর দূরত্ব সরলরৈখিক, বক্ররেখা যে কোনোভাবে হতে পারে। আমরা কি করতে পারি? যেমন এইখান থেকে যাত্রা শুরু করে আমি এখান থেকে এভাবে যেতে পারি, এদিকে আমার যাত্রার পথ। আবার এইখান থেকে এভাবে এসে এভাবে আমি বি অবস্থানে যেতে পারি। এটা কি? এর দূরত্ব, এ অবস্থান থেকে বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আবার এটাকে আমরা এভাবেও এখানে আসতে পারি, এখান থেকে এ অবস্থানে কি? এটা হচ্ছে কি? দূরত্ব। তাহলে এই দূরত্ব যেহেতু এর দিক আছে, তাহলে এটা কি ধরনের রাশি হতে পারে? আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে দূরত্ব একটি কি রাশি? স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি। যদি বলা হয় এটা কি রাশি? দূরত্ব একটি স্কেলার রাশি। যদি বলা হয় দূরত্বের একক কি? এসআই পদ্ধতিতে দূরত্বের একক মিটার। এসআই পদ্ধতিতে দূরত্বের একক মিটার। এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি? মিটার। তাহলে এসআই পদ্ধতিতে যদি দূরত্বের একক মিটার হয়, তাহলে আর একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে দূরত্বের মাত্রা কি? যেহেতু দূরত্ব ডিস্টেন্স লেন্থ বোঝাইতেছে, তাহলে দূরত্বের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা অনুরূপ। তাহলে দূরত্বের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা
অনুরূপ। তাহলে কি দাঁড়ায়? দূরত্বের মাত্রা সমান সমান এল, অবশ্যই থার্ড ব্র্যাকেটের মাঝে। তাহলে আমি আর একবার রিপিট করি সংজ্ঞাটা। আজকে দূরত্ব সম্পর্কে যে কথাটা বললাম, দূরত্ব হলো যে কোনো দিকটা উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ যে কোনো দিকে হতে পারে। যে কোনো দিকে বস্তুর, যে কোনো একটা বস্তু, যেমন আমার পরিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। আমি এখন কনফিডেন্স একাডেমিক স্কুলের ভিতরে আছি, অবস্থান করতেছি, এই আমার সাপেক্ষে আমি আবার এখান থেকে যখন আমার বাসায় চলে যাব, বা এখান থেকে যে আমার বাসার যে ডিস্টেন্স, এটাই কি? দূরত্ব। এই যে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে যে অবস্থানের যে পরিবর্তন হলো, একে বলা হয় কি? দূরত্ব। যেহেতু এর দিক আছে, তাহলে এটা একটি কি? স্কেলার রাশি। এসআই পদ্ধতিতে দূরত্বের একক মিটার। দূরত্বের মাত্রা দৈর্ঘ্যের মাত্রার অনুরূপ। তাহলে দূরত্বের মাত্রা কি হলো? এল। এটা হলো দূরত্ব। আমরা পরবর্তী সংজ্ঞাটা দেখি, সেটা হচ্ছে কি? সরণ। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা, যেটা আমার ম্যাথ করার ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ম্যাথ করার ক্ষেত্রে এটা আমাদেরকে লাগবে। তাহলে আমরা এখন সরণ সম্পর্কে জানব। তাহলে 2 নম্বরটা কি? সরণ। আমার এই ক্লাসটা একদম প্রাইমারি লেভেলের, নবম শ্রেণীদের জন্য খুবই কাজে দিবে। আর দশম শ্রেণীর সবাই এটা মোটামুটি তোমরা জানো। সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। কথা সংজ্ঞার টপিকটা দেখেই বোঝা যাচ্ছে আসলে সরণটা কি। সরণ মানে সরানো, সেটা কেমন হবে? সংজ্ঞাটা নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে। দিকটা হবে কি? নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে। নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। কি লিখলাম? নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। একে আমরা এস দ্বারা প্রকাশ করি। একে এস দ্বারা সূচিত করা হয়। তাহলে একইভাবে আমরা এই এ অবস্থান থেকে বি অবস্থানে এস সরণে, তার মানে এইখান থেকে এইভাবে নির্দিষ্ট একটা দিকে এখানে যে গেল, এই যে এ বি হচ্ছে কি? এর সরণ। একটা বস্তু এখান থেকে দেখো নির্দিষ্ট দিকে, এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তন হয়েছে, সেটাই কি? সরণ। এখানে যে ও আদি অবস্থানে ছিল, আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত এখান থেকে যতটুকু এদের মাঝে যাতায়াত হয়েছে বা দূরত্ব হয়েছে, সেটাই কি? এর হচ্ছে কি? সরণ। তাহলে সরণটা আবার আমাদের এভাবে হতে পারে, একই কথা। ওকে, তাহলে যদি এটা আমাদের সরণ হয়, তাহলে সরণটা আমার কি রাশি? সরণটা কোন ধরনের রাশি হতে পারে? সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। তাহলে সরণের একক কি? সরণের একক মিটার। সরণের একক মিটার, মানে ছোট হাতের এম দিলেও হবে।
সরণের একক বোঝালো আমাদের কি মিটার। তাহলে আমি আবার বলি সংজ্ঞাটা, সরণ নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। একে এস দ্বারা সূচিত করা হয়। যেমন এ অবস্থান থেকে বি অবস্থানে একটা বস্তুর যে নির্দিষ্ট দিকে অবস্থানে পরিবর্তন হয়েছে এটা কি সরণ। সরণ একটি ভেক্টর রাশি, সরণের একক মিটার, সরণের একক কি মিটার। ওকে, আমরা তাহলে পরবর্তী সংজ্ঞাটায় যাই। সেটা কি একটু দেখি, বোর্ড পরিষ্কার করে নেই। সরণের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্রুতি। সেটা কি দ্রুতি। 3 নম্বর যে সংজ্ঞাটা আমরা দেখব দ্রুতি কি হবে, সরল বা বক্র পথে সময়ের সাথে কোনো বস্তুর, সরল বা বক্রপথে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সংজ্ঞাটা কি, সরল বা বক্রপথে, পথটা সরলও হতে পারে বক্রও হতে পারে। এই একটা সরল পথে এখান থেকে গিয়ে আবার এই বাঁকা পথেও যেতে পারে। এই সরল বা বক্রপথে সময়ের সাথে একটা কি নির্দিষ্ট টাইম থাকবে। এখানে আমরা টাইমটাকে টি দিলাম। এই এ অবস্থান থেকে মনে করলাম একটা গাড়ি, এটা হলো কি একটা গাড়ি। এই গাড়িটা এই অবস্থান থেকে সরল পথে অথবা বক্রপথে টি সময়ে বি অবস্থানে গিয়ে পৌঁছায়। এই যে সরল বা বক্রপথে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে, দ্রুতি বলে। আমরা তাকে কি বলবো, দ্রুতি বলবো। তাহলে দ্রুতি সমান আমাদের দাঁড়ালো কি, দ্রুতি ভি ইকুয়াল টু ডি বাই টি। কারণ কি, একক সময়ের নির্দিষ্ট দূরত্বে বস্তুটা যে শেষ প্রান্তে পৌঁছাইছে সেটাই কি আমার দ্রুতি। সরল বা বক্র পথে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতি ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি। টি হচ্ছে সময়, ডি হচ্ছে দূরত্ব বা সরণ, কতটুকু সরে যাবে, আর এটা হচ্ছে শেষ অবস্থানে গিয়ে পৌঁছাবে, শেষ বেগ সেটা। তাহলে দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রুতি একটি স্কেলার রাশি। তাহলে দ্রুতির একক কি হতে পারে, দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড, অথবা একে আমরা লিখতে পারি বা মিটার পার সেকেন্ড, বা একে লিখতে পারি মিটার পার এমএস ইনভার্স 1। এইটা তাহলে দ্রুতিটা আমরা আর একবার একটু রিপিট করি। দ্রুতি সরল বা বক্রপথে, কি বললাম, সরল বা বক্রপথে সময়ের সাথে, টাইম অবশ্যই লাগবে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকেই দ্রুতি বলে। যেমন এই আমার হাতে মার্কার আর ডাস্টার আছে, এই ডাস্টারটাকে আমি এখান থেকে সরল পথে এতটুকু নিয়ে আবার বক্র পথে নিয়ে নির্দিষ্ট সময়ে একে যে একটা প্রান্তে আমি পৌঁছাই দিলাম, এর নামে হচ্ছে কি দ্রুতি। দ্রুতি সমান ভি ইকুয়াল টু ডি বাই
টি। দ্রুতি একটি স্কেলার রাশি, দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড, বা এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এইটা অথবা এইটা ব্যবহার করবো, সচরাচর এটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এককগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে আমাদের অঙ্কের ক্ষেত্রে মার্ক কাটা যাবে। আমরা নেক্সট সংজ্ঞায় চলে যাই। দ্রুতির পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আগে বোর্ডটা ক্লিন করে নেই। দ্রুতির পরে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে বেগ। বেগ, বেগটা কি? বেগটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর, সময়ের সাথে কোনো বস্তুর, কি লিখলাম? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে, সরণের হারকে বেগ বলে। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। তাহলে যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারি কি? যদি কোনো বস্তু নির্দিষ্ট টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারি কি? ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। ভি ইকুয়াল কি লিখতে পারি? এস ভাগ টি। ভি হচ্ছে শেষ বেগ, এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়, মানে একক সময় যে সরণের হারটা হয়েছে সেটাই কি আমাদের বেগ। এখন বেগটা কি রাশি? বেগ হলো একটি স্কেল ভেক্টর রাশি। বেগ কি? ভেক্টর রাশি। বেগের একক মিটার পার সেকেন্ড। এটা বাংলায় তোমাদের বোঝার সুবিধার সাথে লিখলাম, বা এটা অথবা এম এস ইনভার্সন। দ্রুতি আর বেগের একক একই, এটা গেল আমাদের বেগের সংজ্ঞা। তাহলে কি লিখলাম? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকেই বেগ বলে। তাহলে অবশ্যই এটা কি? সরণ হতে হবে, ছড়ায় নিতে হবে। তাহলে সেটা কি? নির্দিষ্ট সময়ে কতটুকু সরছে সেটাই কি আমাদের সরণের হারটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। তাহলে ভি ইকুয়াল এস বাই টি। বেগ হলো একটি ভেক্টর রাশি, বেগের একক মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা এই যে বেগ আর দ্রুতির যে সংজ্ঞা জানলাম, তোমরা একটা HW করবা। এইখান থেকে আমি যেগুলো লিখেছি এটা থেকে তোমরা লিখতে পারবা। প্রশ্ন থাকলো তোমাদের জন্য, এটা আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দিলাম। বেগ ও দ্রুতির মধ্য পার্থক্য লিখো। তাহলে প্রথমে কি লিখবা? 1 নম্বরে লিখবা সংজ্ঞা। আমি একটু ধরায় দেই, এভাবে দিয়ে বক্স করে এখানে লিখবা বেগ, এখানে লিখবা দ্রুতি, দিয়ে সেরে 1 নম্বরে লিখবা কি? সংজ্ঞা। আমি উপরে কিন্তু তোমাদের বেগের সংজ্ঞাটা পড়িয়ে ফেলছি, এটারও দ্রুতির সংজ্ঞাও কি
পড়িয়ে ফেলছি। সংজ্ঞা লিখবা, 2 নম্বরে লিখবা রাশি, বেগ কী রাশি, দ্রুতি কী রাশি, সেটাও আমি সংজ্ঞায় বলে ফেলেছি। তারপরে 3 নম্বরে লিখবা একক, বেগের একক কি, মাত্রার একক কি। তারপরে 4 নম্বরে দিয়ে দেবা মাত্রা, বেগের মাত্রা কি আর দ্রুতির মাত্রা কি, এই 4টে পার্থক্য দিলে হয়ে যাবে। এটা তোমরা HW করবা এবং এটা যখন অ্যাসাইনমেন্ট হবে তখন এটা আমাকে দেখিয়ে নিবা, তাহলে ওই সংজ্ঞা থেকে তুমি পার্থক্যটাও পেরে যাবে। তাহলে এই যে আমাদের আজকের আলোচনায় কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা হলো, এই সংজ্ঞাগুলো ভালোভাবে দেখবে। আমি পার্ট 1-এ 4টে সূত্র লিখেছিলাম, ওই সূত্রগুলো আমাদের ম্যাথ করার জন্য, মানে ফিজিক্সের গণিত অঙ্ক করার জন্য আমাদের ওটা লাগবে। আশা রেখে ওটা তোমরা সবাই প্র্যাকটিস করেছ। এখন এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিউটনের গতি বিষয়ক সূত্র। নিউটনের গতি বিষয়ক সূত্র, নিউটনের গতি বিষয়ক সূত্র বা ল। বিজ্ঞানী নিউটন গতি বিষয়ে 3টি সূত্র প্রদান করেছেন। এখন প্রথম সূত্রটাকে আমরা জড়তা ও বলের নির্দেশক সূত্র বলতে পারি। প্রথম সূত্রটা কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে, প্রথম সূত্রটা কি আমি একটু লিখি। প্রথম সূত্র জড়তা বা বলের নির্দেশক সূত্র বলা হয় বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকবে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তিনি তার প্রথম সূত্রে এই কথাটা বললেন, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। যেমন আমি এখানে এই ডাস্টারটা এভাবে স্থির আছে, একে যদি আমি কোনো প্রকারের বল প্রয়োগ না করি এই ডাস্টার কোথাও সরবে না, যে স্থির অবস্থায় আছে স্থির অবস্থায় থাকবে। আবার একে যদি আমি একটা বেগ দেই, এরকম একটা বেগ দেওয়া হলো, একই সুষম দ্রুতিতে যে বেগ দেওয়া হয়েছে, মনে করো 15 মিটার পার সেকেন্ডে বেগ দিলাম, সেই 15 মিটার পার সেকেন্ড বেগেই সে কি কিলোমিটার অথবা কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার বেগ দেওয়া হলো, ঘন্টায় সে 15 কিলোমিটার যাবে। সেই বেগটা যতক্ষণ সুষম থাকবে ওই সুষম দ্রুতিতেই সরল পথে চলতে থাকবে। বিজ্ঞানী নিউটন এই কথাটা বলেছেন প্রথম সূত্রে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এবার আমরা দ্বিতীয় সূত্রটা দেখি। দ্বিতীয় সূত্র উনি কি বললেন,
তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা লিখতে পারি কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক এবং পড়ে গেছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে কি নিউটন দ্বিতীয় সূত্রে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র বললেন কি, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্র, থার্ড ল, বিজ্ঞানী নিউটন বললেন প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই তৃতীয় সূত্রের সাথে আমাদের দৈনন্দিন জীবন জড়িত। যেমন কিভাবে জড়িত, তোমরা দুটো বন্ধু একই জায়গায় গল্প করতেছো, হঠাৎ করে একটু রাগান্বিত হয়ে তুমি একটা ঘুষি মারলা, বক্সিং মারলা, ও কি করবে, ও তোমাকে কি ওটা রিটার্ন দিবে সাথে সাথে, যদি রাগান্বিতভাবে হয়। আবার কিভাবে যদি দেওয়া হয় সেটা হয়। যেমন আমি যদি এখন এই বোর্ডের উপরে এরকমভাবে একটা ঘুষি মারি বা এরকমভাবে আঘাত করি, ওটা কি ওখানে আমার হাতটা কি স্থির হবে না, ও কী করবে, আমাকে আবার এদিকে বিপরীত দিকে প্রতিক্রিয়া দেখাবে। এই জন্য উনি বলছে কি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটনের সূত্র তিনটাকে আমি আবার রিপিট করে তোমাদের মাঝে উপস্থাপন করছি। সেটা হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চিরকালই তার সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্রটা উনি কি বললেন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, একটা বস্তুর ভর আছে, তার বেগের যে পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বল, যে ফোর্সটা আমি প্রয়োগ করব সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। আমি বল যেদিকে দেবো সেদিকে তো যাবে, সবসময় কি দুর্বলের উপরে কি সবলরা কি ঝাঁপিয়ে পড়ে না, সূত্রটা তেমনি। থার্ড লতে উনি বলছেন কি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমাদের আজকের আলোচনা বিষয়ে নবম শ্রেণী ও দশম শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞানের এই সংজ্ঞাগুলো নিয়েই আলোচনা ছিল। আরও কিছু সংজ্ঞা আছে, নেক্সট পার্টে আমরা ওই সংজ্ঞাগুলো আলোচনা করে তারপরে আমরা ম্যাথ টার্মে চলে যাব। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।